ভালো যদি বাসো তবে হৃদয় দিয়ে বাসো, ভেবে চিনতে নয়, মাথা দিয়ে নয়। আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে পড়ব দ্যাট ইজ হার্ট বা হৃৎপিণ্ড। আর আমি তোমাদের সাহিল ইসলাম, বায়োলজি এডুকেটর। তোমাদের আজকের যে সিরিজ সেটা ক্লাস 11-এর সেম 2 এর সিরিজের ব্লাড বা সার্কুলেশন চ্যাপ্টারের মধ্যে হার্ট সম্বন্ধে আমরা পড়ব। তো তোমরা এর মধ্যে এই যে সার্কুলেশন চ্যাপ্টারটা আমরা রান করছি তার মধ্যে ফার্স্ট দিন যে টপিকটা পড়েছো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কর্পাসেলস সম্বন্ধে, রক্ত সম্বন্ধে। সেকেন্ড দিন যে টপিকটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক, যদিও তোমরা না দেখে থাকো তাহলে তোমাদের সবাইকে বলবো যে সেই সেকেন্ড লেকচারটা তোমরা দেখবে এই সিরিজের, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ সিস্টেম এবং বম্বে ব্লাড গ্রুপ। যদি তোমরা এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে আসো, কারণ আমি তোমাদের কথা দিচ্ছি যে এই বায়োকেমিস্ট্রি ইনফরমেশন ব্লাড গ্রুপ কীভাবে ডিটারমাইন করে তোমরা এর আগে হয়তো কোথাও দেখোনি। যদি চ্যানেলে তোমরা নতুন হও তবে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং যদি চ্যানেলে পুরনো হও তবে অবশ্যই তোমরা জানো যে কিভাবে আমাদের এখানে পড়ানো হয়। অবশ্যই চ্যানেলটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে চলো আজকে আমরা হৃদয়ের কথা পড়ে নিই, আজকে আমরা হৃৎপিণ্ডের কথা পড়ে নিই, হৃৎপিণ্ডের অ্যানাটমি সম্বন্ধে পড়ে নিই, হৃৎপিণ্ডের কাজ সম্বন্ধে পড়ে নিই, এবং তার সঙ্গে সঙ্গে হার্টকে কি ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে সেটাও দেখে নিই। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচার। ফার্স্ট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে হার্টের গঠন বা অ্যানাটমি। যে হার্টটা কোথায় থাকে খুব সংক্ষেপে পড়বো, খুব তাড়াতাড়ি পড়বো, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বলবো যাতে করে বেশি সময় না লাগে, কম সময়ের মধ্যে পুরো জিনিসটা হয়ে যায়। তো ফার্স্টে আমরা দেখব ছবিগুলো, দেখবে ছবিগুলো অসাধারণ, এবং এরকম ছবি আমি গ্যারেন্টি দিচ্ছি যে ফ্রি প্ল্যাটফর্মে তোমরা বাংলাতে কোথাও পাবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। ফার্স্টে আমরা দেখব যে হার্টটা কোথায় থাকে। হার্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা যে পয়েন্টটা লিখছি দ্যাট ইজ লোকেশন অফ হার্ট, বা হার্টের অবস্থান কোথায়। তো হার্টের অবস্থান যদি তোমরা দেখতে যাও, এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের গলা। গলার দু সাইড থেকে একটু যদি নেমে আসি তাহলে সেখানে আমাদের শুরু হচ্ছে রিব কেজ বা বুকের খাঁচা। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রিব কেজ বা বুকের খাঁচা। আর রিব কেজ বা বুকের খাঁচার ভেতরে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তো সবাই চেনে। এটাকে কি বলা হয়? ফুসফুস। আমাদের ফুসফুসের দুটো খণ্ডক, একটা রাইট একটা লেফট। তাহলে এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, আর এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। একটুখানি উপর দিয়ে টেনে দিলাম, যাই হোক, ডান ফুসফুস বাম ফুসফুস। আমরা বলছিলাম হার্টের লোকেশন কোথায়। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে হার্টটা এটা হচ্ছে আমাদের মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমাদের হচ্ছে হার্ট। আর হার্টটাকে তোমরা দেখতে পাচ্ছ একটুখানি বাঁ দিকে চেপে আছে। তার মানে আমাদের যদি এটা আমার ডান খণ্ডক হয়, এটা যদি আমাদের বাম খণ্ডক হয় ফুসফুসের, তাহলে হার্টটা একটু লেফটের দিকে চেপে আছে, একটু বাঁ দিকে চেপে আছে। এই ছবিটাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে হার্টটা একটু বাঁ দিকে চেপে আছে। তাহলে আমরা বলবো যদি হার্টের অবস্থান কোথায় এক লাইনে যদি লিখি তাহলে কি বলবো? যে আমাদের হৃৎপিণ্ড এক লাইনে লিখবো, বেশি বড় করব না। আমাদের হৃৎপিণ্ড বাম ফুসফুসের কাছাকাছি অবস্থান করে। সিম্পল একদম লিখবো, একদম বোঝার মতো করে লিখবো, বেশি যাতে তোমাদের মাথা খাটাতে না হয়, ছবি যেন সুন্দরভাবে বুঝতে পারো। তো আমাদের এটা খুব বেসিক যে হৃৎপিণ্ডটা কোথায় থাকে, বাম ফুসফুস থেকে একটুখানি চেপে অবস্থান করছে। এবার আমরা দেখব লেয়ার্স অফ হার্ট। মানে হার্টটাকে যখন আমরা যে কোনো জিনিসের একটা বাইরের দিকে লেয়ার থাকে, হার্টটাকেও যখন আমরা খুলে এনে দেখব তখন হৃৎপিণ্ডের বাইরের দিকেও আমি আবরণী দেখতে পাবো। এখানে তোমরা হৃৎপিণ্ডের আবরণীগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমরা বলি যে হৃৎপিণ্ডের সব থেকে বাইরের যে আবরণ সেটাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি পেরিকার্ডিয়াম। তাহলে এটাকে আমি যদি এখানে কথায় লিখি তাহলে আমি লিখবো এখানে যে হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? পেরিকার্ডিয়াম। কি বলে? পেরিকার্ডিয়াম।
এবার তোমাদের যে টেক্সট বই আছে বা তোমাদের যে জেনারেল টেক্সট নলেজ আছে সেখানে তোমরা দেখতে পাবে পেরিকার্ডিয়ামের আবার ডিটেলস আলোচনা করা হচ্ছে। পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার আছে, বাইরের দিকে আর ভেতরের দিকে, প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা যদি জাস্ট জেনে রাখি যে পেরিকার্ডিয়ামের কটা লেয়ার আছে, বাইরের দিকে যে আবরণটা থাকছে তার কটা লেয়ার থাকছে, তাহলে আমরা বলবো যে পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে কি প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে কি প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসেরাল। একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। ভিসেরাল মানে ভেতরের দিকে, প্যারাইটাল মানে হচ্ছে বহিস্তর। তাহলে পেরিকার্ডিয়ামের দুটো স্তর, আর এই প্যারাইটাল আর ভিসেরাল লেয়ারের মাঝখানে, এই প্যারাইটাল আর ভিসেরাল লেয়ারের মাঝখানে দুদিকে লিখেছি এবং ছবিটাও মাঝখানেই আঁকছি। ধরে নাও যে এই পুরোটা হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের বাইরের লেয়ার, পেরিকার্ডিয়ামের ভেতরের লেয়ার, মানে পেরিকার্ডিয়ামের বাইরে আর ভেতরে একটুখানি ফাঁকা স্পেস আছে, সেই স্পেসটাতে মনে করো আমি একটা জিনিস এঁকে দিলাম, তাহলে সেই ফাঁকা স্পেসটাতে যে তরলটা থাকবে সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল তরল। যদি বলা হয় যে পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি, বলা হবে যে পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হলো হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাহলে একটা বাইরের লেয়ার, একটা ভেতরের লেয়ার, মাঝখানে আছে ফ্লুইড, এবং এই ফ্লুইডটা হৃৎপিণ্ডকে রক্ষা করছে বাইরের আঘাত থেকে। এটা তো আমি জাস্ট পেরিকার্ডিয়ামের কথা বলছি, এটা তো জাস্ট পেরিকার্ডিয়ামের কথা বলছি, কিন্তু আরও যদি ভেতরে আসি তাহলে আমি দেখতে পাবো পেরিকার্ডিয়ামের ঠিক পরেই যে লেয়ারটা আছে সেটাকে বলছি এপিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম একদম বাইরে কভার করে আছে, তার ঠিক ভেতরে আছে এপিকার্ডিয়াম, তার ভেতরে কি আছে? মায়োকার্ডিয়াম, একদম ভেতরে কি আছে? এন্ডোকার্ডিয়াম। তাহলে আমি যদি এখানে আরেকটু লিখি যে হৃৎপিণ্ডের আবরণীকে বলে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ভেতরে, এবার আমি যদি সেকেন্ড লাইন লিখি যে পেরিকার্ডিয়াম এর ভেতরে, পেরিকার্ডিয়ামের ভেতরে হৃৎপিণ্ডের আবরণীগুলি হলো, পেরিকার্ডিয়ামের ভেতরে হৃৎপিণ্ডের আবরণীগুলি হলো কি লিখবো? আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখব এপিকার্ডিয়াম, প্রথমে আমরা কি দেখব? এপিকার্ডিয়াম। তারপরে আমরা কি দেখব? মায়ো মানে মাঝখানে, মায়োকার্ডিয়াম। তারপরে আমরা কি দেখব? এন্ডোকার্ডিয়াম। এটা হচ্ছে আমাদের লেয়ার গেল। এরপরে আমরা পড়বো, এগুলো খুব বেসিক যাচ্ছে, এরপরে আমরা পড়বো যে অ্যানাটমি অফ হার্ট, হৃৎপিণ্ডটা কেমন দেখতে, তার মধ্যে কোথায় কোন জায়গায় কি জিনিস আছে, সেই জিনিসগুলো এবার আমরা দেখব। এটাই হচ্ছে আমাদের অ্যানাটমি অফ হার্ট। তো অ্যানাটমি অফ হার্টের মধ্যে আমরা কি দেখব? অ্যানাটমি অফ হার্টের মধ্যে প্রথমে আমরা যেটা জানি, আমরা সকলেই জানি যে হার্টের ইংরেজিতে লেখা আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, প্রত্যেকটা জিনিসের আমি বাংলায় বলবো, কোনো অসুবিধা নেই। প্রথমে আমরা এক এক করে যাব। খুব সুন্দর ছবি, এরকম সুন্দর ছবি আশা করি তোমাদেরকে জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। প্রথমে আমরা দেখেছি যে হৃৎপিণ্ডের 4টে চেম্বার থাকে, হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ এবং দুটো নিলয়। দুটো অলিন্দকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম, ইংলিশে অ্যাট্রিয়াম, আর বাংলায় কি? বাংলায় আমরা বলি অলিন্দ। একটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, একটা আছে আমাদের বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ। তারপরে অলিন্দের নিচে আছে আমাদের এই জায়গাটা আর এই জায়গাটা, এটাকে আমরা কি বলি? নিলয়। নিলয়ের ইংরেজিটা কি? নিলয়ের ইংরেজিটা হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে আমরা কি বলছি দেখো? নিলয়। তাহলে এটা দিয়ে আমরা শুরু করবো। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, দুটো হচ্ছে অলিন্দ এবং দুটো হচ্ছে নিলয়। তারপরে আমরা কি পড়ব? অলিন্দ আর নিলয়ের মাঝখানে আমরা দেখতে পাবো কিছু কপাটিকা, কিছু দরজাগুলোর নাম কি আমরা আসবো পরে। অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে থাকে কিছু দরজাগুলোর নাম কি আমরা এর পরে আসবো, সেগুলোতে ডিটেলসে আসবো। আপাতত আমরা সেগুলোকে কপাটিকা বলে রাখি, সেগুলোকে শুধু কপাটিকা বা ভালভ বলে রাখি।
ভালভ বা কপাটিকা, অনেকগুলো কপাটিকা আছে, আমরা ডিটেলসে সেই কপাটিকাগুলো সম্বন্ধে পড়ব। আপাতত আমি সেই জায়গাটা স্কিপ করছি। তারপরে বলছে যে বাম অলিন্দ আর এই যে বাম অলিন্দ আর এটা হচ্ছে আমাদের বাম নিলয়, লেফট অ্যাট্রিয়াম মানে বাম অলিন্দ আর লেফট ভেন্ট্রিকল মানে বাম নিলয়। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে কি যাচ্ছে দেখো, একটা নালী যাচ্ছে, এই যে একটা নালী যাচ্ছে, এখান থেকে স্টার্ট হয়েছে এবং কন্টিনিউয়েশনটা এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এই যে নালীটা যাচ্ছে এখান থেকে এইভাবে করে, এটাকে আমরা কি বলছি, অ্যাওর্টা। অ্যাওর্টা মানে কি, আমরা জাস্ট এখানে অ্যানাটমিটা পড়ছি, তারপরে আমরা ডিটেলস কাজে ঢুকবো। তাহলে অ্যাওর্টা মানে হচ্ছে কি মহাধমনী, অ্যাওর্টা মানে কি মহাধমনী। এরপর এটা তো বাম অলিন্দের আর বাম নিলয়ের গল্প গেল। এরপরে বলছে ডান অলিন্দ থেকে ডান নিলয়, এবং ডান নিলয় থেকে আরেকটা কানেকশন বেরোচ্ছে, যেটাকে তোমরা ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছ। এটাকে কি বলা হচ্ছে, পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কথাটার মানে কি, পালমোনারি আর্টারি কথাটার মানে হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় কি ধমনী। তাহলে আমরা একটা দেখলাম মহাধমনী, যেটা আমাদের বাম অলিন্দ এবং বাম নিলয় থেকে যে রক্তটা আসবে বা আসছে সেটার সঙ্গে কানেক্টেড। একটা আমি দেখলাম ফুসফুসীয় ধমনী, যেটা ডান অলিন্দ ডান নিলয় হয়ে যে রক্তটা আসছে বা আসবে সেটার সাথে কানেক্টেড। এটুকু যদি বুঝে থাকো, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুটো আর এইখানে দুটো, টোটাল চারটে কি আছে, বলছে পালমোনারি ভেইনস। পালমোনারি ভেইনস কথাটার মানে কি, পালমোনারি ভেইনস কথাটার মানে হচ্ছে ফুসফুসীয় শিরা। পালমোনারি ভেইনস কথাটার মানে কি, বলছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কি জিনিস, ফুসফুসীয় শিরা মানে হচ্ছে এমন শিরা যেটা ফুসফুসের সাথে কানেক্টেড, এমন শিরা যেটা ফুসফুসের সাথে কানেক্টেড। তাহলে এই ফুসফুসীয় শিরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাম অলিন্দ আর ডান অলিন্দ দুদিকেই আছে, এটা কোথাকার সাথে কানেক্টেড, বলছে ফুসফুসের সাথে কানেক্টেড। এখানে একটা সুন্দর এমসিকিউ আসতে পারে বা সুন্দর 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, ছবি দেখে ভুল হতে পারে, কিন্তু আসলে যেটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ফুসফুসীয় শিরা, বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ফুসফুসীয় শিরা, ছবি দেখে মনে হতে পারে যে এই দুটো ফুসফুসীয় শিরা বাম অলিন্দের সাথে যুক্ত আর এই দুটো ফুসফুসীয় শিরা ডান অলিন্দের সাথে যুক্ত, কিন্তু এমনটা কিন্তু নয়। এই যে এখানে যে দুটো ফুসফুসীয় শিরা আছে, এরা পেছন দিক দিয়ে গিয়ে বাম অলিন্দতে এসেই কিন্তু ওপেন হবে। মানে ফুসফুসীয় শিরাগুলো বা পালমোনারি ভেইনগুলো এরা কখনোই ডান অলিন্দতে আসে না, এরা কোথায় আসবে, বাম অলিন্দতে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি, তাহলে বাম অলিন্দ বুঝলাম এবং বাম অলিন্দের সাথে ফুসফুসীয় শিরা যুক্ত আছে সেটা বুঝলাম। এরপরে আমরা ডান অলিন্দে চলে আসি। ডান অলিন্দে আমরা দেখতে পাচ্ছি যে উপর দিকে একটা লম্বা মোটা পাইপ, উপর দিকে একটা লম্বা মোটা পাইপ, কোনটার কথা বলছি, এটার কথা বলছি আমরা এই জায়গাটার কথা বলছি। ঠিক আছে, এই জায়গাটার কথা আমরা বলছি। একটা উপরের দিকে দেখতে পাচ্ছি লম্বা মোটা পাইপ, একটা নিচের দিকে দেখতে পাচ্ছি লম্বা মোটা পাইপ। তাহলে উপরের দিকের যে লম্বা মোটা পাইপটা আছে তার নাম দেওয়া হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা মানে হচ্ছে উত্তরা মহাশিরা। তোমাদের বাংলা টেক্সট বইতে এটাকে কি লেখা আছে, উত্তরা মহাশিরা, উত্তরা মহাশিরা। আর নিচের দিকের যে পাইপটা আছে সেটাকে বলা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কাভা। ইনফিরিয়ার ভেনা কাভা কথাটার মানে হচ্ছে অধরা মহাশিরা। কি, ইনফিরিয়ার ভেনা কাভার মানে হচ্ছে অধরা মহাশিরা। ওকে, তাহলে দেখলাম যে মহাশিরা যেগুলো সেটা ডান অলিন্দের সাথে কানেক্টেড থাকে, ফুসফুসীয় শিরা যেগুলো সেগুলো বাম অলিন্দের সাথে কানেক্টেড থাকে। এবং এখানে যে ছবিটা আঁকা নেই সেটা এবার আমি একটুখানি এঁকে দিই, যে এখানে আরও একটা এরকম থাকে, এখানে একটা আরও এরকম জিনিস থাকে, এটাকে বলা হচ্ছে করোনারি সাইনাস। কি বলা হচ্ছে এটাকে, করোনারি সাইনাস। এটা খুবই ইম্পর্টেন্ট, করোনারি সাইনাস। এটা কি করে, খায় না মাথায় দেয়, আমরা আসবো, কিন্তু আপাতত জেনে রাখো যে করোনারি সাইনাস কার সাথে যুক্ত থাকছে, করোনারি সাইনাস যুক্ত থাকছে ডান অলিন্দের সাথে।
করোনারি সাইনাস কার সাথে যুক্ত থাকছে? ডান অলিন্দের সাথে। তাহলে আমরা অলিন্দের সাথে কি যুক্ত থাকছে, শিরা, কোন শিরা যুক্ত থাকছে, কোন ধমনী যুক্ত থাকছে, সেটা ছবির মাধ্যমে সহজেই বুঝে গেলাম। আশা করি এই জায়গাটাতে কোনো ডাউট নেই। এরপরে আমরা আরও দেখব, আমরা শুধু কপাটিকাগুলো পড়িনি, কপাটিকাগুলো আমরা আসব, কিন্তু আপাতত আমরা শিরা কোনটা, ধমনী কোনটা, কোনটা অলিন্দ, কোনটা নিলয়, কার সাথে কি কানেক্টেড আছে সেটা বুঝলাম। এরপরে দেখো যে বাম অলিন্দ এবং ডান অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটোর সাথেই এরকম কিছু জিনিস ঝুলছে, এরকম কিছু দড়ির মতো জিনিস ঝুলছে, এগুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডিনি। কি বলা হচ্ছে? কর্ডি টেন্ডিনি। এই যে এই জিনিসগুলো, এই যে ঝুলছে, এই জিনিসগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি কর্ডি টেন্ডনি, কর্ডি টেন্ডনি। ঠিক আছে, দুদিকেই আছে, ওপর থেকে এদিকে নিচেও আছে, এদিকে ওপর থেকে নিচে এসে ঝুলছে, কর্ডি টেন্ডনি, লেখাও আছে ইংলিশে কর্ডি টেন্ডনি। এরপর কর্ডি টেন্ডনি বুঝে গেলে এরপরে দেখতে পাচ্ছি যে এই যে দড়িগুলো যেগুলো ঝুলছে কর্ডি টেন্ডনি, সেগুলো নিচে যুক্ত আছে। নিচে কোথায় যুক্ত আছে? নিচে কোথায় যুক্ত আছে? এই যে দেখো, এখানে যুক্ত আছে, এখানে যুক্ত আছে, এইদিকেও দেখতে পাচ্ছ এখানে যুক্ত আছে, এগুলোতে যুক্ত আছে। এগুলো কি বলা হচ্ছে? এগুলো মাসেল। এগুলো হচ্ছে কি? মাসেল। কি মাসেল? বলছে প্যাপিলারি মাসেল। কি মাসেল? প্যাপিলারি। তাহলে সেটাও এখানে আমি নামটা লিখে দিই যে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে প্যাপিলারি, প্যাপিলারি পেশি, প্যাপিলারি মাসেল বা প্যাপিলারি পেশি। তাহলে আমরা এক্সট্রা দুটো জিনিস শিখলাম, যে বাম অলিন্দ হোক বা ডান অলিন্দ, সেখানে দড়ির মতো জিনিস নামছে, সেগুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডনি। আর কর্ডি টেন্ডনিগুলো হার্টের যে নিচের দিকটা, সেখানে যে মাসেল আছে, যেগুলোকে বলা হচ্ছে প্যাপিলারি পেশি বা প্যাপিলারি মাসেল, তার সঙ্গে যুক্ত থাকছে। তো আশা করি এই ছবিটা আমরা মোটামুটি একটা পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি। শুধুমাত্র আমরা হার্টের যে ভালভগুলো বা কপাটিকাগুলো, সেগুলোকে আমরা বাদ রেখেছি, এরপরে আমরা সেটাতে আসব। ঠিক আছে, তাহলে এই রইল আমাদের অ্যানাটমি অফ হার্ট। এর সঙ্গে ওপরের দিকে যে তিনটা জিনিস দেখছো, এই যে 1, 2, 3, এগুলো সম্বন্ধেও আমরা আসব, একটু পরেই আসব। তো এখানে আমি আবার 1, 2, 3, 4 করে রেখে দিয়েছি, তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা স্ক্রিনটাকে এখানে পজ করবে, স্ক্রিনশট নিতে পারো, এবং কত নম্বরে কি বসবে সেটাকে বাংলায় লিখবে। কত নম্বরে কি বসবে সেটাকে তোমরা বাংলায় লিখে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এটাকে তোমরা বাংলায় লিখে কত নম্বরে কি বসবে সেটাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো নেক্সট। এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা ভেতরের কিছুটা ভিউ দেখলাম, এবার আমরা একটু হার্টটাকে বাইরে থেকে দেখছি। এর আগেরটা আমরা কি করছিলাম? হার্টটাকে মাঝখান থেকে কেটে, এর আগেরটাকে আমরা কি করছিলাম? হার্টটাকে মাঝখান থেকে এরকম কেটে দিয়েছি, যেরকম করে পেঁয়াজ কাটে ওরকম করে হার্টটাকে আমরা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কেটে দিয়ে আমরা পেঁয়াজের একটা দিক দেখছি, মানে হার্টটাকে খুলে এদিক থেকে দেখছি। ঠিক আছে, হার্টটাকে কেটে এখানে বসিয়েছি, বসিয়ে দেখছি। এবার এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আমরা হার্টটাকে কাটিনি, এখানে আমরা পুরো হার্টটাকেই দেখছি, বাইরে থেকে দেখছি। তো বাইরে থেকে যখন আমি হার্টটাকে দেখব, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি হার্টটার ভিতরে ঢুকতাম, তাহলে এই জায়গাটাতে আমাদের ডান অলিন্দ হতো, ডান অলিন্দ হতো, যেটাকে রাইট অ্যাট্রিয়াম লেখা আছে। আমরা যদি হার্টের ভেতরে ঢুকতাম, তাহলে এই যে একটুখানি বেরিয়ে আছে দেখতে পাচ্ছ কোণা হয়ে, এখানে আমাদের বাম অলিন্দ থাকতো বা লেফট অ্যাট্রিয়াম থাকতো। এখানে আমাদের লেফট অ্যাট্রিয়াম থাকতো, এখানে আমাদের রাইট অ্যাট্রিয়াম থাকতো বা আছে। এবং এটা যদি ডান অলিন্দ হয়, এটা যদি বাম অলিন্দ হয়, তার মানে নিশ্চয়ই এই যে জায়গাটা পড়ে আছে এটা ডান নিলয় হবে, এইটা বাম নিলয় হবে। বলা হচ্ছে যে হার্টকে তুমি যখন বাইরে থেকে দেখছো, তখন ডান নিলয় এবং বাম নিলয়ের মাঝখানে একটুখানি ফ্যাট জাতীয় জিনিস জমা হয়েছে, যেটাকে তুমি এইভাবে দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা ডান নিলয় এবং বাম নিলয়ের মাঝখানে যে ফ্যাটের একটা আস্তরণ তৈরি হয়েছে, এটাকে বলছে করোনারি সালকাস। কি বলা হচ্ছে এটাকে? করোনারি সালকাস। নামটা তাহলে এখানে লিখে দিই, এটাকে বলছে কি? করোনারি সালকাস, করোনারি সালকাস। আর
এটা করোনারি সালকাস নয়, সরি, এটা করোনারি সালকাস নয়, এটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকিউলার সালকাস। এটা কি ইন্ট্রাভেন্ট্রিকিউলার সালকাস। ঠিক আছে, ভেন্ট্রিকল মানে কি? ইংলিশে আমরা জানি যে ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়, তাহলে দুটি নিলয়ের মাঝখানে যখন কোনো একটা ভাঁজ থাকবে সেটাকে আমরা বলবো ইন্ট্রাভেন্ট্রিকিউলার সালকাস। এরপরে যেটা আমি করোনারি সালকাস বলছিলাম সেটা আসলে এইটা এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে একটা হলুদ হলুদ চর্বির মতো আস্তরণ দেখা যাচ্ছে, এবং এইখানে হলুদ হলুদ যে চর্বির মতো আস্তরণ দেখা যাচ্ছে সেটা নিলয় এবং অলিন্দ এদেরকে আলাদা করে দিয়েছে। তাহলে অলিন্দ আর নিলয়কে যারা আলাদা করেছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি বলি করোনারি সালকাস। তাহলে আমি এখানে লিখছি এটা হচ্ছে আমাদের কি করোনারি সালকাস, করোনারি সালকাস। তাহলে এখানে আমি পট করে একটা কথা লিখে দিই, যে ইন্ট্রাভেন্ট্রিকিউলার সালকাস হলো হৃৎপিণ্ডের বাইরের দিকে দুটি নিলয়ের মাঝে ফ্যাটের আস্তরণ, আবার সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি, যে করোনারি সালকাস হলো অলিন্দ এবং নিলয়ের মাঝখানে, অলিন্দ ও নিলয়ের মাঝখানে ফ্যাটের আস্তরণ। এই হচ্ছে আমাদের গ্রুভ মানে কি? খাঁজ বা ভাঁজ। তাহলে কি খাঁজ বা ভাঁজ দেখা যায় এই ছবি থেকে তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা যাই, এবারে আমরা ভালভ সম্বন্ধে পড়ব। তো দেখো, আমি যদি এই দিকে একটা সিম্পল একটা যদি লোকে হার্টের ছবি আঁকতো, তাহলে ও আঁকতো যে এরপরে কি ছবি আছে, ওকে, একটা যদি সিম্পল আমি ছবি আঁকি, এখানে মুছে দেব আবার, এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে আর কি ছবিটা। সিম্পল ছবিটা এরকম, আমি ডিটেইলসে একদম কম্প্যাক্ট ছবি না এঁকে তোমাদের বোঝার মতো করে ছবিটাকে আঁকছি, জাস্ট তোমাদের বোঝার মতো করে, আর কিছুই না। এই যে দেখো, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে কি অলিন্দ, এটা হচ্ছে কি, আচ্ছা এইভাবে না এঁকে আমি বাক্স দিয়ে আঁকি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এইভাবে না এঁকে আমি বাক্স দিয়ে আঁকি বরং, তাহলে আরও সোজা, মানে বেশি কিছু করতেই হবে না। আমি এই একটা নিলাম বড় বাক্স, এটাকে আমি 4 ভাগে ভাগ করে দিই। এটা হচ্ছে সব থেকে সোজা প্রসেস। এই বাক্সটার মাঝখানে আমি একটা ফুটো করে দিলাম। এই যে ফুটোটা, এটাকে যদি আমি লিখি অলিন্দ, এটাকে যদি আমি কি লিখি, অলিন্দ যদি লিখি, এটাকে যদি আমি অলিন্দ লিখি, এটাকে যদি আমি নিলয় লিখি, ঠিক আছে, এটা অলিন্দ আর এটা নিলয়। কেমন অলিন্দ এটা? এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, আর কেমন নিলয় এটা? এটা হচ্ছে ডান নিলয়।
তাহলে এই যে ডান অলিন্দ আর ডান নিলয়, এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা দেখতে পাচ্ছি কপাটিকা। এই কপাটিকাটাকে আমরা কি বলবো? এই কপাটিকাকে আমরা বলবো ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভাল্ব। কি বলবো? ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব। আবার যদি এটাকে আমি বাম অলিন্দ লিখি, যদি এটাকে আমি বাম অলিন্দ লিখি আর এটাকে আমরা যদি বাম নিলয় লিখি, বাম অলিন্দ লিখি, এটাকে যদি বাম নিলয় লিখি, আর এর মাঝখানে আবার আমরা যদি একটা এরকম, এর মাঝখানে একটা আমরা যদি এরকম ফুটো করে দিই, তাহলে এই ফুটোটার নাম কি লিখবো আমরা? এটার নাম, ফুটো বলতে ভালভ, কপাটিকা, ফুটো নয়, কপাটিকা, দরজা। এই দরজাটার নাম আমরা কি লিখবো? এটার নাম আমরা লিখবো দ্বিপত্র কপাটিকা। তাহলে এটা হচ্ছে মানে খুব সহজে, খুব চটপট আঁকার জন্য একটা জিনিস, ঠিক আছে? মানে হার্ট আমাদের পুরোটা আঁকতে গেলে টাইম লাগবে, তো তার জায়গায় আমরা বোঝার জন্য বাক্স করে বুঝলে সহজেই বুঝতে পারবো। তাহলে এখানে থাকে দ্বিপত্র কপাটিকা, এখানে থাকে ত্রিপত্র কপাটিকা। এবার যখন ডান অলিন্দ আর ডান নিলয় এর সংযোগস্থলে আমরা কি দেখেছি? ডান অলিন্দ আর ডান নিলয় এর সংযোগস্থলে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কি ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে ফুসফুসীয় ধমনীটা এভাবে করে থাকে, তোমরা দেখেছো যে এভাবে করে আমাদের ফুসফুসীয় ধমনীটা তোমাদের বইগুলোতে আঁকা থাকে। তাহলে ফুসফুসীয় ধমনী আর ডান নিলয়, ফুসফুসীয় ধমনী আর ডান নিলয়, মানে এখানে যদি আমি একটা আবার ভাল্ব দিয়ে দিই, অলিন্দতে আছে বাট এটা অলিন্দতে নয়, এটা নিলয়ের মধ্যে হবে। এটা অলিন্দতে আছে বাট এটা অলিন্দতে নয়, এটা নিলয়ের মধ্যে হবে। মানে ধরে নাও এখান থেকে বেরোচ্ছে জিনিসটা, এখান থেকে এরকমভাবে বেরোচ্ছে জিনিসটা। তাহলে দেখো ডান নিলয় থেকে একটা নালী বেরোচ্ছে এবং সেই নালীটার মধ্যে এখানে যদি একটা কপাটিকা থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। কি বলবো? অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলিউনার ভালভ, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিলিউনার ভালভ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ডান নিলয়, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটার নাম হচ্ছে কি? ফুসফুসীয় ধমনী। তাহলে ফুসফুসীয় ধমনী আর ডান নিলয় এদের সংযোগস্থলে একটা দরজা আছে। আবার আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বাম নিলয়ের কথা বলি, এই বাম নিলয় থেকে আবার আমরা দেখতে পাবো, এই বাম নিলয় থেকে আবার দেখতে পাবো, এরকমভাবে নিয়ে যাই আমি, এটা হচ্ছে ধরো বাম নিলয়, বাম নিলয় থেকে এরকম একটা নালী বেরোচ্ছে এবং এই নালীটা এরকমভাবে যাচ্ছে, বাম নিলয় থেকে একটা নালী বেরোচ্ছে এবং সেটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে এবং গিয়ে নিজ দিক দিয়ে বেরোচ্ছে। এটাকে আমরা বলে দিচ্ছি মহাধমনী। এটাকে আমরা কি বলছি? অ্যাওর্টা, অ্যাওর্টা বা আমরা কি বলছি? মহাধমনী। তাহলে মহাধমনী কোথা থেকে বেরোচ্ছে? সাদা দিয়ে আমি বোঝাচ্ছি মহাধমনীকে। মহাধমনী কোথা থেকে বেরোচ্ছে? বাম নিলয় থেকে। এবং বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে, বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে এখানে আবার আরেকটা আমরা দেখতে পাচ্ছি এরকম ভালভ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা আবার ভালভ আছে। এটাকে আমরা কি বলে দিচ্ছি? এটাকে আমরা বলে দিচ্ছি, এটাও হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটাও হচ্ছে কি? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে আমরা যদি খুব চটাপট আঁকতে যাই এবং যদি দেরি না করতে যাই, তাহলে আমরা দেখব যে ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে একটা দরজা, এটাকে আমরা কি বলছি? ত্রিপত্র কপাটিকা। তারপরে দেখতে পেলাম বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে একটা দরজা, সেটাকে আমরা বললাম দ্বিপত্র কপাটিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডান নিলয় থেকে যে সবুজ কালারটা দিয়ে এঁকেছি, ডান নিলয় থেকে যে সবুজ কালারটা দিয়ে এঁকেছি, সেখানে একটা দরজা থাকছে যেটাকে বলছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। আবার বাম নিলয় থেকে যেটা সাদা দিয়ে এঁকেছি, সেখানে একটা দরজা থাকছে, সেটাকেও বলছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটা হচ্ছে বেসিক। কিন্তু এখানে আরও কপাটিকা আছে। এখানে ইউস্টেশিয়ান কপাটিকা এবং থিবেসিয়ান কপাটিকা বলেও একটা কপাটিকা আছে, সেই জায়গায় আমরা আসব। আর এটা হচ্ছে তোমাদের রিয়েল ছবি। রিয়েল ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাইকাসপিড ভালভ মানে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা বলতে কার কথা বোঝানো হচ্ছে? এটার কথা বোঝানো হচ্ছে যেটা ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে আছে। তারপরে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা কোনটা? যেটা হচ্ছে
সরি ভুল বললাম, ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে থাকছে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, আর বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে থাকছে কি দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ। তার সঙ্গে সঙ্গে যেটা আমি বলছিলাম যে এখানেও একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, এখানেও একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। এই দেখো দুটো কপাটিকা পাশাপাশি অবস্থান করছে, একটা হচ্ছে পালমোনারি ভালভ, একটা হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ কোনটা? পালমোনারি ভালভ হচ্ছে যেটা পালমোনারি ভেইন, যেটা কোথায় গেল, এই যে পালমোনারি ভেইন এদিকে আছে, পালমোনারি ভেইন আমাদের দরকার নেই, ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, যেটা পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর সাথে যেটা বাম পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর সাথে যেটা ডান নিলয়ের কানেকশন পালমোনারি ভালভ বলছে সেটাকে। তাহলে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি পালমোনারি ভালভ কার সঙ্গে কার কানেকশন, আমরা বলবো পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী অ্যান্ড ডান নিলয়। ডান নিলয় থেকে যেটা বেরোচ্ছে তাদের কানেকশানে যেটা থাকছে সেটাকে আমরা বলছি কি পালমোনারি ভালভ। পালমোনারি আর্টারি অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম কানেকশন। ঠিক আছে, তাহলে শুধু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা সেটাকে আমি বলছি না, সেটাকে আমরা বলে দিচ্ছি পালমোনারি আর্টারি। তার সঙ্গে সঙ্গে বলছে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ কোনটা? বলছে যে বাম নিলয় থেকে যে সাদা জিনিসটা বেরোচ্ছে, বাম নিলয় থেকে যে সাদা জিনিসটা বেরোচ্ছে যেটা আবার নিজ দিক দিয়ে ঘুরে আসলো, এই যে বাম নিলয় এবং এই সাদা জিনিসটা মানে অ্যাওর্টা বা মহাধমনী, তার সংযোগস্থলে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটা থাকছে সেটাকে আমরা কি বলে দিচ্ছি, সেটাকে আমরা বলছি কোথায় গেল, অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টা মহাধমনী, সেখান থেকে অ্যাওর্টিক ভালভ। ওকে, তাহলে এই জায়গাটাতে আমি ছোট করে লিখে দিচ্ছি মহাধমনী, মহাধমনী ও বাম নিলয়ের কানেকশনে থাকে, মহাধমনী ও বাম নিলয়। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এরপরে বলছে যে যদি আবার একটা সিম্পল জাস্ট যদি আঁকি, এরকম ধরে নাও, এরকম এইভাবেই আঁকলাম জিনিসটা জটিল না করার জন্যে। তো বলছে যে যদি এটা আমাদের ডান অলিন্দ হয়, এটা ডান নিলয় হয়, এটা বাম অলিন্দ হয়, এটা বাম নিলয় হয়, নিচের দিকে আমাদের কি আছে, অধরা মহাশিরা, ওপরের দিকে আমাদের কি আছে, ওপরের দিকে আছে আমাদের উত্তরা মহাশিরা। ঠিক আছে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এবার বলছে যে যখন এই যে ইনফিরিয়র ভেনা কাভা আইভিসি, যেটা রাইট সাইডে দেখতে পাচ্ছ আইভিসি, বা যেটাকে আমরা কি বলছি অধরা মহাশিরা, যেটাকে আমরা বলছি অধরা মহাশিরা, এই অধরা মহাশিরা তো কোথায় ঢুকবে, অধরা মহাশিরা কোথায় ঢুকবে আমরা এটা পরে পড়বো। তবে এখন তোমাদের আপাতত বলে রাখি যে অধরা মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভা থেকে যে রক্তটা আসবে সেটা কোথায় ঢুকবে, বলছে সেটা ডান অলিন্দতে ঢুকবে। এটা হচ্ছে কি আমাদের ডান অলিন্দ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ। তো এবার বলা হচ্ছে যে ভালভ অফ হার্ট বা ডান অলিন্দ, এখানে আমি জাস্ট একটা ইয়ে লিখতে চাই, যদি দেখো এই বলছে যখন ইনফিরিয়র ভেনা কাভা বা অধরা মহাশিরা এর মধ্যে দিয়ে রক্ত যাবে, ইন ফিউচারে আমরা পড়বো কিভাবে যাবে, এর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ওপরে যাবে, ওপরে গিয়ে নিলয় ওপেন হবে না কিন্তু এখানে গিয়ে রক্তটা আসবে, এখানে একটা এরকম দরজা আছে। তাহলে CO2 যুক্ত রক্ত মহাশিরার মধ্যে দিয়ে ডান অলিন্দে যাচ্ছে এবং এখানে একটা দরজা আছে। বলছে এই যে দরজাটা যেটা ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দকে কানেক্ট করছে সেটার নামই হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। তাহলে ইউস্টেশিয়ান ভালভ কোনটা, এইটা হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান ভালভ বা ইউস্টেশিয়ান কপাটিকা। এটা হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান, এটা হচ্ছে আমাদের কি ইউস্টেশিয়ান কপাটিকা বা ইউস্টেশিয়ান ভালভ। আর আরেকটা দেখতে পাচ্ছ যে
এরকম যদি আমি একটা ছবি আঁকি, এরকম এরকম যদি আমি একটা ছবি আঁকি, এটা এখানেই শেষ হয়ে যায়নি, এটা এরকম আর কি ব্যাপারটা, এরকম মানে এই বলা হচ্ছে যে একটা নালী আছে বা একটা রক্তবাহ আছে, যে রক্তবাহটা হার্টের যে পেশিগুলো, হার্টের যে দুদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এই সমস্ত জিনিসগুলো থাকছে। তো বলা হচ্ছে যে পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এই সমস্ত জায়গায় যে মাসেলগুলো থাকছে, সেই জায়গার কোষগুলো থেকে একটা এরকম নালী আছে, যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে এসে কোথায় ওপেন করে? ডান অলিন্দতে। তার মানে হার্টের কাছ থেকেই রক্তটা নিচ্ছে, দূষিত রক্তটা, হার্টের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো থেকে দূষিত রক্তটা নিচ্ছে, নিয়ে এসে কোথায় ওপেন করছে? সেটাকে ডান অলিন্দে। তাহলে এই যে রক্তবাহটা যাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম, যেটাকে আমরা কি বলছি? করোনারি সাইনাস। যেটাকে আমরা কি বলছি? আচ্ছা, ওখানে জায়গাটা ছোট হয়ে গিয়েছে, আমরা অন্য দিকে লিখি, এই ওপরটাতে লিখি। এটাকে আমরা কি বলছি? করোনারি সাইনাস। করোনারি সাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে করোনারি সাইনাস। এর কাজ কি? হার্টের যে মাসেলগুলো, সেই হার্টের মাসেলগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার হার্টেই নিয়ে যাচ্ছে, হার্টের ডান অলিন্দতে নিয়ে যাচ্ছে। তাহলে যখন এই করোনারি সাইনাসটা ডান অলিন্দতে ওপেন হবে, সেখানে একটা আবার কপাটিকা আছে, যেটাকে আমি এইভাবে গোল দিয়ে লিখছি। সেই কপাটিকাটাকে আমি বলবো, এইটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। কি কপাটিকা? থিবেসিয়ান। তাহলে এবার আমি যদি এইখানে লিখি ফ্রেশ করে যে ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান কোথায়, এবার আমি এখানে লিখছি যে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা এর যদি আমি অবস্থান লিখি, তাহলে আমি কি লিখব? ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে দেখলাম? আমরা দেখলাম ইনফিরিয়ার ভেনা কাভা বা অধরা মহাশিরা, ইনফিরিয়ার ভেনা কাভা বা অধরা মহাশিরা, আর এবং কার সংযোগস্থলে? ডান অলিন্দ। অধরা মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগ স্থলে, যেটা তোমরা ডান দিকের ছবিতেও দেখতে পাচ্ছ। আর আমি আরেকটা কপাটিকা সম্বন্ধে পড়লাম, সেটা হচ্ছে কি? থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকাটাকে আমরা কোথায় দেখলাম? থিবেসিয়ান কপাটিকাটাকে আমরা দেখলাম করোনারি সাইনাস, করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে, দুটোই ডান অলিন্দ, ডান অলিন্দের সংযোগস্থলে। হলো? এখানে ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আমাদের কি, যে এইভাবে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান ভালভ বা ইউস্টেশিয়ান কপাটিকা। আর যেটা সাইড থেকে আসছে করোনারি সাইনাসের ওপেনিং, সেটা ওপেন হচ্ছে এখানে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা কি বলছি? থিবেসিয়ান ভালভ বা থিবেসিয়ান কপাটিকা। নেক্সট, এরপরে বলছে ব্লাড সার্কুলেশন। এবার আমরা একটুখানি ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবো। ব্লাড সার্কুলেশনে বলা হচ্ছে যে তুমি, আমি এটা খুব সিম্পল, আবার হার্টটাকে জটিল না বানানোর জন্যে আমরা জাস্ট এভাবে করে জিনিসটাকে আঁকছি, এবং মাঝখানে একটা এরকম এইভাবে আমরা রাখলাম। বলা হচ্ছে যে আমাদের যে বাম অলিন্দের সঙ্গে এরকম কি আছে? ফুসফুসীয় 4টে শিরা আছে, দুটো এদিকে আছে, তো সেটাকে আমি এদিকেই এঁকে দিলাম। না, এদিকেই আমি 4টাই এঁকে দিলাম। এটা সাইন্টিফিক্যালি ইনকারেক্ট, বাট আমি বোঝানোর জন্য আঁকলাম। এই 4টাকে আমরা কি বলছি? একসঙ্গে? এগুলোকে আমরা বলছি ফুসফুসীয় শিরা। এটাকে আমরা কি বলছি? ফুসফুসীয় শিরা। ঠিক আছে? আচ্ছা, এইখানে
এইখানে আমাদের কি আছে, এখানে এরকম একটা মোটা করোনারি সাইনাস, এটার নাম আমি লিখছি কি করোনারি, একটুখানি এটাকে পাতলা করে নিই, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস, করোনারি সাইনাস। নিচের দিকে আমাদের কি আছে, নিচের দিকে এখানে কি আছে, এটাকে বলা হচ্ছে অধরা মহাশিরা। কি বলা হচ্ছে এটাকে, অধরা মহাশিরা। আবার ওপরের দিকে এখানে কি আছে, ওপরের দিকে এখানে আছে উত্তরা মহাশিরা, উত্তরা মহাশিরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক। এরপরে বলছে যে এটা যদি বাম নিলয় হয়, তাহলে এই বাম নিলয় থেকে এখান দিয়ে একটা এরকম ওপেনিং যাচ্ছে, তারপরে এটা এইভাবে করে ঘুরছে, ঘুরে এটা আবার নিচ দিক দিয়ে বেরিয়েছে এখান দিয়ে। এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম মহাধমনী। তো আমরা এখানে কি পড়তে যাচ্ছি, যে রক্ত কোথা থেকে কোথায় আসছে এবং কোথায় যাচ্ছে, এটা হচ্ছে মহাধমনী। এবং এটা যদি মহাধমনী হয়, তারপরে আমরা দেখছিলাম যে একটা ফুসফুসীয় ধমনী বলেও জিনিস আছে, যেটা এখান থেকে বেরোচ্ছে, মানে নিলয় থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী। এরকম ভাবে চলে গিয়েছে। এক সেকেন্ড। এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি কি আঁকলাম, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। এবার আমরা ব্লাড সার্কুলেশন সম্বন্ধে পড়ব, যে রক্তটা কোথা থেকে কোথায় আসলো এবং কোথায় গেল, আর সেই রক্তের মধ্যে কি আছে। দেখো, এটা যদি আমি বলি বডি, কথার কথা, এটা যদি আমি বলি হোল বডি, এটাকে যদি আমি বলি হোল বডি মানে পুরো দেহ, এটা ধরে নাও হোল বডি বা পুরো দেহ, এখানে আমি আঁকলাম। আর সাপোজ এখানে এইটা মুছে দিয়ে এখানে আঁকতে হবে, বিকজ জায়গা নেই। তাহলে এটাকে আমি একটু নিচে পয়েন্টিং করি, এটার নাম হচ্ছে উত্তরা মহাশিরা, উত্তরা মহাশিরা। ধরে নাও যে জায়গা নেই, তো এইখানে আমি আঁকছি, ধরে নাও জাস্ট এইভাবে করে আমি আঁকছি জিনিসটা, যে এটা হচ্ছে আমাদের লাংস, এটা হচ্ছে আমাদের কি লাংস বা ফুসফুস। তো আমি এইভাবে করে জিনিসটাকে আঁকলাম বেলুনের মতো করে, এটা হচ্ছে আমাদের লাংস। ঠিক আছে, আমাদের দুটো খণ্ডক থাকে লাংসের, একটা বাম আর একটা ডান। তো এটা ধরে নাও আমাদের লাংস, একটা এই দিকে আর একটা ধরে নাও এই দিকে, এইভাবে আমি সিম্পলি জিনিসটাকে আঁকলাম লাংস। এবার বলা হচ্ছে যে যখন লাংসের মধ্যে তুমি বাতাস থেকে অক্সিজেন নিলে, যখন তুমি লাংসের মধ্যে দিয়ে বা ফুসফুসের মধ্যে বাতাস থেকে মনে করো অক্সিজেন নিয়েছো, তাহলে এই অক্সিজেনটা প্রথমে ফুসফুসে এসেছে, অক্সিজেনটা প্রথমে কোথায় এসেছে, ফুসফুসে এসেছে। এবং এই ফুসফুসের সাথে বা লাংসের সাথে ফুসফুসীয় শিরাগুলো কানেক্টেড আছে। এই লাংসের সাথে কি কানেক্টেড আছে, ফুসফুসীয় শিরাগুলো কানেক্টেড আছে। তার মানে এই লাংস থেকে ফুসফুসীয় শিরার মধ্যে, ফুসফুসীয় শিরাগুলোর মধ্যে অক্সিজেনটা চলে আসবে। এই লাংস থেকে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে অক্সিজেনটা চলে আসবে। তাহলে অক্সিজেনটা এখন কোথায় চলে এসছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে বামলিন্দে চলে এসছে। তারপরে অক্সিজেনগুলো চলে আসবে হচ্ছে বাম নিলয়, বাম নিলয় থেকে অক্সিজেনগুলো কোথায় চলে যাবে, মহাধমনী, এটা হচ্ছে আমাদের মহাধমনী। তাহলে এর ভিতর দিয়ে অক্সিজেনগুলো যাবে, এর ভিতর দিয়ে অক্সিজেনগুলো যাবে, এবং অক্সিজেনটা কোথায় চলে যাবে, মহাধমনীর মধ্যে দিয়ে, মহাধমনীর মধ্যে দিয়ে পুরো বডিতে চলে যাবে। অক্সিজেনগুলো কোথায় চলে যাবে, মহাধমনীর মধ্যে দিয়ে পুরো বডিতে চলে যাবে।
এরপর পুরো বডিতে প্রচুর সেল আছে, সেই পুরো বডিতে যে প্রচুর সেলগুলো আছে তারা এক সময় কি তৈরি করবে, খাওয়া দাওয়া করবে, অক্সিজেনটাকে নিবে এবং সেখান থেকে ওরা তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, প্রচুর ওরা কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এরপর এই যে বডির প্রত্যেকটা সেলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা উত্তরা এবং অধরা এই দুটো মহাশিরা দিয়ে, উত্তরা মহাশিরা এবং অধরা মহাশিরা এই দুটো মহাশিরা দিয়ে কোথায় চলে আসবে, ডান অলিন্দতে চলে আসবে। তাহলে এই যে CO2টা আছে, এই CO2টা এরপরে আমি এভাবে দেখাচ্ছি, এই CO2টা এরপরে এখানে চলে আসবে এবং এখান দিয়ে ভেতরে ঢুকে যাবে। কোথায় চলে আসবে, এখানে আছে আমাদের কি কপাটিকা, এখানে আছে আমাদের ইউস্টেশিয়ান কপাটিকা, এখানে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে যাবে। তাহলে এখান দিয়ে, এখানে আমি ডট 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 করে দেখাচ্ছি, এখান দিয়ে, আচ্ছা এইভাবে দেখাই তাহলে ভালো হবে, এই ঠিক আছে, এখান দিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা চলে আসলো হচ্ছে আমাদের কোথায়, ডান অলিন্দে। এবার এই যে দেখতে পাচ্ছ করোনারি সাইনাস, কি বলেছিলাম যে করোনারি সাইনাসটা আমাদের মাসেলে, হৃৎপিণ্ডের যে মাসেল আছে সেই হৃৎপিণ্ডের মাসেল থেকে জিনিসপত্রকে ডান অলিন্দে নিয়ে যায়। তার মানে এইটা যদি হৃৎপিণ্ডের মাসেল হয়, নিশ্চয়ই এখান থেকে এই যে করোনারি সাইনাসটা বেরোচ্ছে, এই করোনারি সাইনাসটা হার্টের যে মাসেলগুলো আছে, হার্টের মাসেলগুলো থেকে কি নিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে যাবে। তাহলে এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হয়েছে হার্টের মাসেলগুলোতে, সেটা এইখান দিয়ে ডান অলিন্দে চলে আসলো। তাহলে কার্বন ডাইঅক্সাইড দুটো জায়গা দিয়ে আসছে, দেখো কার্বন ডাইঅক্সাইড পুরো বডিতে তৈরি হয়েছে এবং পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা অধরা মহাশিরা এবং উত্তরা মহাশিরা দুটো দিয়েই কোথায় ঢুকছে, ডান অলিন্দে। আবার হৃৎপিণ্ডের যে মাসেল আছে সেই মাসেল থেকেও কার্বন ডাইঅক্সাইডগুলো ঢুকছে, কোথায় ঢুকছে, ডান অলিন্দে। তাহলে ডান অলিন্দটা এবার কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এরপরে বলা হচ্ছে যে এই ডান অলিন্দতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসলো, সেটা ডান অলিন্দ থেকে এবার কোথায় আসলো, ডান নিলয়ে আসলো। তার মানে এখানে চলে এসছে এবার কার্বন ডাইঅক্সাইডটা ডান নিলয়ে, এবং ডান নিলয় থেকে, ডান নিলয়ের সঙ্গে যে এই যে কানেক্টেড আছে এটা কি, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। তার মানে এই যে এই হলুদটা, এইটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে চলে গেল, কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে চলে গেল। কোথায় বেরিয়ে চলে যাবে, কোথায় বেরিয়ে চলে যাবে এই কার্বন ডাইঅক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে চলে যাবে হচ্ছে এইখানে, মানে লাংসে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে চলে গেল এবং ভবিষ্যতে এই লাংস দিয়ে এগুলো বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা তো অনেকটা জটিল ছবি লাগছে। এবার আমি পুরো জিনিসটাকে একটুখানি সহজ করে লিখি, লিখবো। দেখো এবার এটা হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। এখানে প্রথমে এখানে অক্সিজেন আসলো, তারপরে লাংস থেকে আমাদের ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় চলে গেল, অক্সিজেনটা চলে গেল বাম অলিন্দে, বাম অলিন্দে অক্সিজেনটা চলে গেল। তারপরে অক্সিজেনটা কোথায় চলে আসলো, অক্সিজেনটা চলে আসলো বাম নিলয়, বাম নিলয় থেকে কোথায় চলে গেল অক্সিজেনটা, সারা দেহ। তারপরে সারা দেহে খাবার দাবার তৈরি হলো এবং এখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এই কার্বন ডাইঅক্সাইডটা সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডটা দেখো এই দিকে দেখাচ্ছি, উত্তরা ও অধরা মহাশিরা, ডান অলিন্দে। কার সাহায্যে যাবে, ডান অলিন্দে, বলছে উত্তরা ও অধরা, মানে ইনফিরিয়ার আর সুপিরিয়ার ভেনা কাভা, উত্তরা ও অধরা মহাশিরা হলো। ডান অলিন্দে চলে আসলো কার্বন ডাইঅক্সাইড। তারপরে ডান অলিন্দ থেকে কোথায় যাবে, ডান অলিন্দ থেকে যাবে ডান নিলয়, ডান অলিন্দ থেকে কোথায় যাবে, ডান নিলয়, ডান নিলয় থেকে কোথায় যাবে, ডান অলিন্দ থেকে যাবে ডান নিলয়, তারপরে ডান নিলয় থেকে যাবে ফুসফুসীয় ধমনী, ডান নিলয় থেকে যাবে
ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী থেকে কোথায় যাবে? ফুসফুসীয় ধমনী থেকে আবার যাবে লাংসে, লাংস থেকে আমাদের বডির বাইরে। এটা হচ্ছে আমাদের ইজি ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ইজি ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা লিখব অক্সিজেন, এখানে আমরা লিখব অক্সিজেন, এখানে আমরা লিখব অক্সিজেন। অক্সিজেন 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 মানে অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, ডট ডট করে আমি বলে দিলাম যে সব জায়গায় এটাই হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করলাম, আর এখানে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখার চেষ্টা করলাম যে ব্লাড সার্কুলেশন কোথা দিয়ে হয়। এবার বলছে যে আমাদের যখন প্রথম আমাদের অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসলো? বাম অলিন্দে আসলো। আর ডান দিকে কি আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো। তো বলছে যে যখন অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের হার্টের মধ্যে আসলো, তখন হার্টের মধ্যে রক্তগুলো অলিন্দ থেকে নিলয়ে যাবে, এখানেও অলিন্দ থেকে নিলয়ে যাবে। কিন্তু এই যে অলিন্দ থেকে রক্ত নিলয়ে যাচ্ছে, প্রথমে তো অলিন্দটা পুরোপুরি রক্ত দিয়ে ভর্তি হয়ে গেল, তারপরে অলিন্দ থেকে রক্তটা নিলয়ে যাচ্ছে, কিন্তু অলিন্দ থেকে পুরোপুরি রক্ত নিলয়ে যেতে পারে না যদি না ওকে প্রেসার দেওয়া হয়। মোটামুটি 70 থেকে 80% রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসে। অলিন্দ থেকে নিলয়ে 70 থেকে 80% রক্ত চলে আসে দুদিকেই। ডান দিকে দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে, বাম দিকে অক্সিজেন যুক্ত রক্ত আসে। কোথায়? অলিন্দ থেকে নিলয়। কিন্তু ওই যে বাকি 20 থেকে 30% রক্ত আছে, ওদেরকে প্রেসার দিয়ে বা সিগন্যাল দিয়ে নিয়ে যাওয়াতে হয়। তাহলে কে প্রেসারটা দেবে বা কে সিগন্যালটা দেবে যে 30% রক্ত রয়ে গেছে অলিন্দতে? আমরা বলবো সেই সিগন্যালটা দেবে কিছু জাংশনাল টিস্যু অ্যান্ড কন্ডাকশন সিস্টেম হচ্ছে আমাদের নেক্সট টপিক। জাংশনাল টিস্যু বা আমরা বলে থাকি হৃদসন্ধি কলা। ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা হৃদসন্ধি কলার মধ্যে পড়বো সেটাকে আমরা বলবো এসএ নোড। কোথায় থাকে? তোমরা দেখো যে বাম অলিন্দটা এবং ডান অলিন্দটা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে ডান অলিন্দের মধ্যে এরকম একটা জিনিস আছে যেটাকে আমরা কি বলছি? সাইনোঅ্যাট্রিয়াল নোড। এবং এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ডান অলিন্দে আর বাম অলিন্দে সিগন্যাল যাচ্ছে যে তোমাদের মধ্যে যে অবশিষ্ট রক্তটা রয়ে গিয়েছে, বাম অলিন্দ এবং ডান অলিন্দের মধ্যে যে অবশিষ্ট রক্তটা রয়ে গিয়েছে সেটাকে পাম্প করে বের করো। তাই জন্য এই তীর চিহ্নগুলো দেওয়া আছে। তীর চিহ্ন মানে বলতে চাওয়া হচ্ছে যে এসএ নোড বা সাইনোঅ্যাট্রিকুলার নোড কি করছে? সিগন্যাল দিচ্ছে। সাইনোঅ্যাট্রিয়াল নোড হচ্ছে সিগন্যাল দিচ্ছে কাকে? বাম অলিন্দকে এবং ডান অলিন্দকে। কি সিগন্যালটা দিচ্ছে? যে তোমাদের মধ্যে 70% রক্ত তো তোমরা নিচে পাঠিয়ে দিয়েছো, ঠিক আছে, বাকি 20% বা 30%ও পাঠিয়ে দাও। এবার এসএ নোড সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশন লিখে নিই। দেখো, প্রথমে আমরা লিখবো যে এসএ নোড কোথায় থাকে? আমরা বলবো যে বাম অলিন্দে। এসএ নোড কোথায় থাকে? আমরা বলবো যে বাম অলিন্দে। তারপরে আমরা আরেকটা কি পয়েন্ট লিখব যে একে হৃৎপিণ্ডের পেসমেকার বলে। এটা তোমরা আশা করি সবাই জানো। এরপরে বলা হচ্ছে যে এসএ নোড কি করে? সিগন্যাল দেয়। তাহলে সেটাই আমরা লিখব। এসএ নোড থেকে ডান ও বাম অলিন্দে সংকেত যায়। কিসের সংকেত যায়? ওই যে 20 to 30% রক্ত যেটা রয়ে গিয়েছে সেটাকে আমাকে প্রেসার দিয়ে অলিন্দ থেকে নিলয়ে পাঠাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক এসএ নোড সম্বন্ধে পড়লাম। লাস্ট আরেকটা যে টপিক এসএ নোডের মধ্যে সেটা হচ্ছে এসএ নোড যদি ঠিক থাকে তাহলে হৃৎপিণ্ড কি হয়? বিট করে মিনিটে 70 থেকে 80 বার। তাহলে এসএ নোড সঠিকভাবে কাজ করলে হৃৎপিণ্ড
70 থেকে 80 বার স্পন্দিত হয়। 70 থেকে 80 বার কতক্ষণে? বলছে 1 মিনিটে। 1 মিনিটে, ঠিক আছে? এটা হচ্ছে কিছু বেসিক এসএ নোডের। এরপরে বলা হচ্ছে যে এসএ নোড বুঝলাম, এসএ নোড থেকে সিগন্যালটা অলিন্দতে আসলো, বুঝে গেলাম। এরপরে আরও কিছু আছে? বলছে হ্যাঁ, যে অলিন্দতে তো রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসলো সিগন্যাল পাওয়ার পরে, কিন্তু নিলয় থেকে আবার আমার রক্তটাকে ওপরে পাঠাতে হবে, একজনকে আমাকে পাঠাতে হবে পুরো বডিতে, সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ রক্ত, যেটা আমাদের বাম নিলয়ে আছে। বাম নিলয় থেকে এটা হচ্ছে আমাদের মহাধমনী, বাম নিলয় থেকে এটা হচ্ছে আমাদের কি? মহাধমনী। তাহলে বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে পুরো বডিতে রক্তটাকে ছড়িয়ে দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের কি, মানে এখানে দেখা যাচ্ছে না, মহাধমনীটাই শুধু দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ফুসফুসীয় ধমনী বলেও আরেকটা ধমনী আছে, ওটার মধ্যে দিয়ে ডান নিলয় থেকে আমাদের পুরো ফুসফুসটাতে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে নিলয়তেও আমাদের সিগন্যাল পাঠাতে হবে। অলিন্দ থেকে সিগন্যাল পাঠিয়ে রক্তটাকে অলিন্দ থেকে নিলয়ে পাঠিয়েছি। নিলয় থেকে যদি রক্তটাকে আবার মহাধমনী দিয়ে এবং ফুসফুসীয় ধমনী দিয়ে বাইরে পাঠাতে হয়, তাহলে অলিন্দ বাদ দিয়েও নিলয়তে আমাদের সিগন্যাল যাওয়া দরকার হয়। তাহলে নিলয়ে সিগন্যাল কিভাবে যাবে? বলছে আমি অলিন্দর ওখানে এসএ নোড রেখেছিলাম, নিলয়ের কাছাকাছি আমি আরেকটা নোড রেখেছি, যেটাকে আমরা কি বলছি? এভি নোড। যেটাকে আমরা কি বলছি? এভি নোড। তাহলে এবার আমরা কিছু কথা এভি নোড সম্বন্ধে লিখে নিই। তাহলে এভি নোড সম্বন্ধে কিছু কথা লিখে নিই। এভি নোড সম্বন্ধে বলা হচ্ছে যে যখন এসএ নোড খারাপ হয়ে যায় তখন এভি নোড কাজ করে। তাহলে এটাকে আমরা কি লিখব? যে এসএ নোড নষ্ট হলে এভি নোড হৃদস্পন্দনের জন্যে সংকেত দেয়। মানে মেইনলি সংকেতটা এসএ নোডের কাছ থেকেই আসে, এসএ নোড থেকে এভি নোডের কাছে যায়। কিন্তু বাই চান্স যদি এসএ নোড কাজ না করতে পারে, মানে শুরুটা যদি এসএ নোড না করতে পারে, তখন শুরুটা এভি নোড থেকে শুরু হয়। তার মানে এই নয় যে এসএ নোড কাজ করলে এভি নোডটা কাজ করবে না, এমনটা নয়, দুজনেই একসাথে কাজ করে। কিন্তু এসএ নোড যদি কাজ না করে, যদি সিগন্যালটা না পাঠাতে পারে যে বাকি রক্তটা যেটা জমে আছে অলিন্দের মধ্যে সেটাকেও বাইরে বার করো, তখন এভি নোড সেই কাজটা করবে। অবভিয়াসলি কাজ করার স্পিডটা কম হবে। তাহলে সেটাই আমি লিখব, যে সেকেন্ড পয়েন্ট আমি লিখব। সেকেন্ড পয়েন্ট আমি কি লিখব? যে এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়। তারপরে আমি যেটা লিখব সেটা হচ্ছে এভি নোড অবস্থান। এবার এভি নোড কোথায় অবস্থান করছে? আমরা দেখছি যে অলিন্দ, এটা হচ্ছে আমাদের এভি নোড, এই যে এইটা অলিন্দ আর নিলয়, অলিন্দ নিলয় এদের কাছাকাছি অবস্থান করছে, জাংশনটাতে অবস্থান করছে। তাহলে কি লিখব? এভি নোড অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে। অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এরপরে বলছে যে এসএ নোড থেকে সিগন্যাল আসলো এভি নোডে, এভি নোডে সিগন্যালটা আসার ফলে নিলয়কে সংকেত দেওয়া হলো যে তোমাদেরকে এবার কি করতে হবে? সংকোচন করতে হবে। তোমরা এবার পুরো রক্তটাকে পাঠিয়ে দাও, একজন পুরো বডিতে আর একজন হচ্ছে ফুসফুসে। তো এইখান থেকে তো এভি নোড থেকে শুরু হলো, কিন্তু পুরো জিনিসটাকে যদি আমাদের সিগন্যালটা দিতে হয় তাহলে শুধুমাত্র এভি নোড দিয়েই হবে না, এভি নোড থেকে এই নিচের দিকে আরও কানেকশনটাকে পাঠাতে হবে। তাই জন্য বলা হচ্ছে যে এসএ নোড থেকে প্রথমে সিগন্যাল আসলো, তারপরে সেটা এভি নোডের কাছে গেল, এভি নোড থেকে পুরো হার্টের মধ্যে যদি এই খবরটা পাঠাতে হয় তাহলে এভি নোড থেকে আরও জিনিসপত্র বা আরও দড়ি বা আরও ফাইবার নিচের দিকে চলে আসছে। এই যে ফাইবারটা নিচের দিকে চলে আসছে সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কোথায় গেল? বান্ডেল অফ হিজ। এই যে বান্ডেল অফ হিজ,
বা হিজের বান্ডেল। ঠিক আছে, তাহলে আমরা এভি নোডের পরে কাকে পাচ্ছি? হিজের বান্ডেলকে। আর তারপরে কাকে আমরা পাচ্ছি? পারকিনজি ফাইবার, একদম লাস্টে। মানে হিজের বান্ডেল যখন দুদিকে এরকম করে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে হিজের বান্ডেল, এরা যখন দুদিকে ছড়িয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের যে দেয়াল আছে সেখানে, সেটাকে আমরা কি বলছি? পারকিনজি ফাইবার। তাহলে দুটো কথায় এই দুটো জিনিসও লিখে নিই। একটা হচ্ছে আমাদের কি? বান্ডেল অফ হিজ, বা 3 নাম্বার যদি আমি পয়েন্ট করি তাহলে আমরা বলবো হিজের বান্ডেল। আমরা কি বলবো? হিজের বান্ডেল। হিজের বান্ডেল কি লিখবো? কোথায় অবস্থান করে? আমরা বলবো যে হৃৎপিণ্ডের যেটা ডান নিলয় এবং বাম নিলয়, তার মাঝে যে প্রাচীর আছে সেটাকে আমরা বলি নিলয় বিভেদক প্রাচীর, সেইখানে অবস্থান করে হচ্ছে হিজের বান্ডেল। তা আমরা কি বলবো? হৃৎপিণ্ডের সেপ্টাম বলি আমরা, বিভেদক প্রাচীর এর ওপর দিয়ে বিস্তার লাভ করে এবং উদ্দীপনাকে এভি নোড থেকে কোথায় নিয়ে যায়? পারকিনজি ফাইবারের কাছে নিয়ে যায়। তাহলে সেটা আমি লিখছি, এভি নোড থেকে পারকিনজি ফাইবারের কাছে নিয়ে যায়। ওকে, এবং লাস্টে আমরা লিখছি, একদম লাস্টে পারকিনজি ফাইবার। একদম লাস্টে আমরা কি লিখছি? পারকিনজি ফাইবার। এই পারকিনজি ফাইবার একদম হৃৎপিণ্ডের যে সাইডের দুধারের প্রাচীরের মাসেলগুলো আছে সেদিকেও চলে গিয়েছে, এবং এই যে দুধারের মাসেলগুলো এদেরকে বলছে যে তোমরা একদম পুরোপুরিভাবে সংকুচিত হও, রক্তটাকে বাইরে পাঠাতে সাহায্য করো। তাহলে পারকিনজি ফাইবার কোথায় বিস্তৃত থাকে? হৃৎপিণ্ডের প্রাচীরে বিস্তৃত থাকে। প্রাচীরে বলতে পারি, নিলয়ের প্রাচীরে বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে জাংশনাল টিস্যু বলছি বা হৃৎসন্ধি কলা বলছি তাদের অবস্থান। ওকে, এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিস জানলাম। এবার আমাদের দারুণ জিনিস বলছে যে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে কি? হৃদচক্র। কার্ডিয়াল সাইকেলের বাংলাটা কি? হৃদচক্র। কার্ডিয়াক সাইকেল তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলোতে অনেক বড় আছে, আমরা একদম খুব বেসিকে পড়ব, যেটুকু আমরা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবো, যেটুকু আমাদের জানা অত্যন্ত জরুরি। দেখো আমি লিখছি এখানে আমি লিখছি বাম অলিন্দ লিখলাম। এখানে আমি লিখছি ডান অলিন্দ। ভালো করে শুনবে, এটা বাম অলিন্দ, ডান অলিন্দ। বলছে যে যখন বাম অলিন্দ এবং ডান অলিন্দ খোলা অবস্থায় আছে, বা ডায়াস্টোল, সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ, তো সেটা আমি জাস্ট এখানে লিখে রাখছি, মুছে দেব। সিস্টোল মানে হচ্ছে কি? সংকোচন। সিস্টোল মানে সংকোচন, আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। এটা ঠিক আছে। বলা হচ্ছে যে যখন ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুজনেই ডায়াস্টোল মানে প্রসারিত অবস্থায় আছে, তখন বাম অলিন্দ এবং ডান অলিন্দের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত আসছে। অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ এবং ডান অলিন্দের মধ্যে আসছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে অক্সিজেনযুক্ত রক্ত যখন বাম অলিন্দে আসলো, অক্সিজেনযুক্ত রক্ত, আর এদিকে আমরা কি লিখছি?
কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এরা দুজনে, একজন ডান অলিন্দে আসলো, একজন বাম অলিন্দে আসলো। তাহলে বাম অলিন্দটা এবং ডান অলিন্দটা ভরে গেল এবং এই বাম অলিন্দ থেকে রক্ত এবার কোথায় যাচ্ছে? বাম নিলয়, বাম নিলয়। এবার দেখো বলছে যে বাম অলিন্দ যখন রক্তে ভর্তি হয়ে গেল তখন বাম অলিন্দের যে প্রাচীর আছে সেগুলোতে প্রেসার পড়লো। বাম অলিন্দের প্রাচীরগুলোতে যখন প্রেসার পড়লো তখন বাম অলিন্দ আর বাম নিলয়ের এখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম কি? আমরা জানি এই কপাটিকার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকাটার উপরে যখন প্রেসার পড়ছে এই কপাটিকাটা বা এই দরজাটা খুলে গেল এবং এমনি এমনি মানে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই এমনি এমনি বাম অলিন্দ থেকে বাম নিলয় কি হলো? রক্তগুলো ঢোকা শুরু করলো। এবং এই বাম নিলয়টা যেটা ডায়াস্ট্রল অবস্থায় ছিল, বাম নিলয়টা যেটা ডায়াস্ট্রল অবস্থায় ছিল সে এবার ভরতে শুরু করলো। যখন মোটামুটি 70% ভরে গেল, 70 থেকে 80%, যখন এ 70% ফিল হয়ে গেল বা 70% ভরে গেল তখন বাম অলিন্দকে সংকেত দিল এসএ নোড। এসএ নোড সংকেত দিচ্ছে বাম অলিন্দকে। কি সংকেত দিচ্ছে? যে 30% বা 20% ব্লাড এখনও বাম অলিন্দে রয়ে গিয়েছে, তুমি এবার একটু জোর করে প্রেসার দাও এবং বাম অলিন্দতে যেটুকু রক্ত বাকি আছে সেটুকুকে তুমি বাম নিলয়ে পাঠিয়ে দাও। তাহলে বাম অলিন্দ যখন প্রেসার দিল বাকি 20% রক্তও যাতে ও বাম নিলয়ে পাঠাতে পারে তখন সেটাকে আমরা কি বলছি? সিস্টোল। তখন আমরা সেটাকে কি বলছি? সিস্টোল। তাহলে আমি এখানে লিখছি সিস্টোল। কার সিস্টোল? অলিন্দের সিস্টোল। সিস্টোল। তাহলে সিস্টোল মানে আমরা কি বলছিলাম? সংকোচন। অলিন্দের সংকোচন হলো। কতক্ষণ সময় লাগে এই ঘটনাটা হতে? বলছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড হলো এটা। এবার বাম নিলয়ে ডায়াস্ট্রল অবস্থায় ছিল প্রথমে। যখন সংকুচিত হচ্ছে আমাদের অলিন্দ তখন অলিন্দ থেকে যত রক্ত আছে এখন পুরোটা ভরে গিয়েছে। সিস্টোলের পরে এই যে বাম নিলয় এটা পুরোটা ভরে গিয়েছে। সিমিলারলি আমরা বলছিলাম যে এসএ নোড শুধুমাত্র বাম অলিন্দকেই যে সংকেত দেবে এমনটা নয়, ডান অলিন্দকেও সংকেত দিচ্ছে। তাহলে ডান অলিন্দটাও সংকুচিত হয়েছে বা ডান অলিন্দেরও সিস্টোল হয়েছে। কখন সেটা? যখন প্রায় 80% বা 70% রক্ত ভর্তি হয়ে গিয়েছিল নিলয়ে, তারপরে সংকেতটা গিয়েছে এবং ডান অলিন্দটা ভালো মতো সংকুচিত হয়েছে এবং যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটা এবার ডান নিলয়ে চলে এসছে। ডান নিলয়ে চলে এসছে এবং ডান নিলয় এখন কি হয়ে গিয়েছে? একদম ফিল হয়ে গিয়েছে। 100% ফিল। 100% ফিল হয়ে গিয়েছে। এটাও প্রথমে 70% ফিল ছিল, এখন ও 100% ফিল হয়ে গিয়েছে। 100% ফিল হয়ে গিয়েছে। এরপরে বলছে যে বাম নিলয়ে যখন রক্তটা ভরে গিয়েছে তখন এভি নোড এবং বান্ডেল অফ হিজের থ্রু দিয়ে সংকেত গিয়েছে। এভি নোড এবং বান্ডেল অফ হিজের থ্রু দিয়ে সংকেত গিয়েছে যে তোমাকে এবার পুরো বডিটাতে রক্ত পাঠাতে হবে, তাই জন্য তুমি আবার কি করো? সিস্টোল করো, মানে সংকুচিত হও। তাহলে বাম নিলয় যখন ফিল হয়ে গেল তখন এর কি হলো? তখন এর হয়ে গেল সিস্টোল। তখন এর হয়ে গেল কি? সিস্টোল। এবং বাম নিলয় থেকে যত রক্ত আছে তত রক্ত কোথায় চলে গেল? সারা দেহতে চলে গেল। সারা দেহতে চলে গেল। কি চলে গেল সারা দেহতে? অক্সিজেন। এটা কি হলো? এখানে কি হয়ে গেল? সারা দেহতে কি চলে গেল? অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত। এরপর এই যে বাম নিলয় যেটা পূর্ণ হওয়ার পরে, বাম নিলয়
পূর্ণ হওয়ার পরে সিস্টোল যে করলো, সেই সিস্টোল মানে সংকোচন, সংকোচনের পরে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে গেল। যখন অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে গেল তখন নিলয়ের ভেতরে আর কিছু নেই, তার মানে নিলয় আবার ফাঁকা হচ্ছে। তাহলে আবার কি হবে, আবার কি হবে, নিলয়ের ডায়াস্টোল মানে নিলয় আবার প্রসারিত হচ্ছে। নিলয়ের আবার কি হচ্ছে, উফ জ্বালা, আবার এখানে কি হলো, হ্যাঁ নিলয়ের কি হচ্ছে, ডায়াস্টোল মানে নিলয় আবার প্রসারিত হচ্ছে। তাহলে নিলয়ের ডায়াস্টোল হচ্ছে কখন, একদম লাস্টে যখন ও পুরো রক্তটা পাঠিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাটাতে দেখো, প্রথমে আমাদের বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আসতে আমাদের সময় নিল 0.1 সেকেন্ড। তারপরে যখন বাম নিলয় থেকে রক্ত সারা দেহে যাচ্ছে, মানে বাম নিলয়টা সংকুচিত হচ্ছে, তখন সময় লাগে আমাদের 0.3 সেকেন্ড। তখন আমাদের সময় লাগে 0.3 সেকেন্ড। আর যখন সারা দেহে রক্তটা ছড়িয়ে পড়ার পর প্রসারিত হলো, নিলয়টা খুলে গেল, পুরো দেহে রক্ত পাঠিয়ে দিয়েছে, এবার ও রিল্যাক্স হয়ে গিয়েছে, সেই রিল্যাক্সেশনের সময়টা কতক্ষণ বলছে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। তাহলে এটাকে কি সেম জিনিসটা ডান নিলয়ের ক্ষেত্রেও হচ্ছে। ডান নিলয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ডান নিলয়ের ক্ষেত্রেও সিস্টোল হবে। ডান নিলয়ের ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, সিস্টোল হবে যখন ও ভরে যাবে পুরোটা। এবং তারপরে ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাবে, ফুসফুসীয় ধমনীতে যাবে। ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাবে, ফুসফুসীয় ধমনীতে যাবে। যখন ফুসফুসীয় ধমনীতে রক্তটা চলে গেল, যখন ফুসফুসীয় ধমনীতে চলে গেল, তখন নিলয়টা ফাঁকা হয়ে গিয়েছে, সেটাকে আমরা কি বলবো, নিলয়ের ডায়াস্টোল বলবো। তখন আমরা সেটাকে কি বলবো, ডান নিলয়ের ডায়াস্টোল। ঠিক আছে, ডান নিলয়ের ডায়াস্টোল কতক্ষণ সময় লাগে, আমরা বলবো এটাতে সময় লাগে 0.5 সেকেন্ড, আর ওপরেরটাতে কতক্ষণ সময় লাগে 0.3 সেকেন্ড। এবার কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে এরকম যে একবার, ভালো করে শুনবে, একবার নিলয়ের সিস্টোল এবং নিলয়ের ডায়াস্টোল হতে যে সময় লাগে তাকেই বলা হয় একটা কার্ডিয়াক সাইকেল। অথবা এটাও আমরা বলতে পারি যে একবার অলিন্দের সিস্টোল, এখানে কার সিস্টোল হচ্ছে, অলিন্দের, এখানে অলিন্দের সিস্টোল হচ্ছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি কার সিস্টোল হচ্ছে, অলিন্দের সিস্টোল হচ্ছে। তো বলা হচ্ছে যে অলিন্দ যদি একবার সংকুচিত ও একবার প্রসারিত হয় তাহলে যে সময়টা লাগে সেটাকেও আমরা বলতে পারি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। তাহলে কার্ডিয়াক সাইকেলে তুমি যে কোনো একটাকে নাও, হয় তুমি নিলয়ের একবার সংকোচন প্রসারণ বা সিস্টোল ডায়াস্টোলকে নাও, অথবা তুমি অলিন্দের সিস্টোল ডায়াস্টোলকে নাও, যে কোনো একটা নাও। তাহলে আমরা যদি নিলয়ের কথাটা ভাবি, তাহলে নিলয় একবার সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড সময় লাগছে, একবার ডায়াস্টোল হচ্ছে 0.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা যদি এটাকে যোগ করি বা সিমিলারলি আমরা যদি এটাকেও যোগ করি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড, এখানে লিখেও দিয়েছি, আরেকবার লিখছি 0.5 সেকেন্ড। তাহলে একবার নিলয় সংকুচিত ও একবার নিলয় প্রসারিত হতে যেহেতু সময় লাগছে কতক্ষণ, 0.8 সেকেন্ড। এটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে একবার হৃদচক্র সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে, আমরা বলবো 0.8 সেকেন্ড। এটা আমরা কি দিয়ে দেখলাম, নিলয় দিয়ে দেখলাম। সিমিলারলি আমরা অলিন্দের ক্ষেত্রেও দেখতে পারি। অলিন্দের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে অলিন্দ যখন পুরোপুরি ভরে গিয়েছিল, অলিন্দের তখন হচ্ছিল সিস্টোল, এতে কতক্ষণ সময় লাগে, আমরা বলছিলাম 0.1 সেকেন্ড। আমরা কি বলছিলাম, এটাতে কতক্ষণ সময় লাগে, 0.1 সেকেন্ড। এই যে অলিন্দটা সংকুচিত হয়ে গেল, অলিন্দের ভিতর থেকে যত রক্ত আছে সমস্ত কিছু বাইরে বেরিয়ে গেল, তারপরে অলিন্দটা তো ফ্রি হয়ে গেল। অলিন্দটা কতক্ষণ ধরে ফ্রি থাকে, কতক্ষণ ধরে অলিন্দটা ফ্রি থাকে, বলা হচ্ছে যে এই যে পুরো জিনিসটা যখন চলছে, এই যে নিলয়ের ভেতরে, এই যে নিলয়ের ভেতরে যে এই গল্পগুলো চলছে, এই যে নিলয়ের ভেতরে এতক্ষণ ধরে যে গল্পগুলো চলছে, সেই সময় অলিন্দ ডায়াস্টোল অবস্থায় আছে। সেই সময় কি আছে, অলিন্দ কি অবস্থায় আছে, ডায়াস্টোল অবস্থায় আছে। অলিন্দ ডায়াস্টোল, সেটার সময় কত, সেটার সময় হচ্ছে 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড।
ঠিক আছে? তাহলে যখন নিলয় সংকুচিত প্রসারিত হচ্ছে সেই সময়টাতে অলিন্দ কিন্তু ফাঁকা হয়ে বসে আছে। অলিন্দের সিস্টোল সেটার সময় লাগছে 0.7, আর অলিন্দ যখন সংকুচিত হচ্ছে সেটার জন্য লাগছে 0.1। তার মানে যদি তুমি অলিন্দের দিক থেকে ধরো তাহলে অলিন্দের ডায়াস্টোল প্লাস অলিন্দের সিস্টোল ওটাও হচ্ছে 0.7 প্লাস 0.1, তার মানে 0.8 সেকেন্ড। তাহলে তুমি যে কোনো একটা দিক দিয়ে এই হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেলটা বর্ণনা করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা যদি পরীক্ষায় লিখে দিয়ে আসো, দুদিক দিয়েই করবে একসাথে, এবং যে কোনো একটাকে হয় অলিন্দের সিস্টোল ডায়াস্টোল দেখাবে বা নিলয়ের সিস্টোল ডায়াস্টোল দেখাবে, তাহলেই তোমার কিন্তু কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র কমপ্লিট। ঠিক আছে, এরপরে হচ্ছে লাভ অ্যান্ড ডাব। ভেরি ইজি। লাভ অ্যান্ড ডাব কিছুই না, বলা হচ্ছে যে যখন অলিন্দ সংকুচিত হয়, যখন অলিন্দ সংকুচিত হয় তখন রক্ত অলিন্দ থেকে, তখন রক্ত কি হয়? অলিন্দ থেকে নিলয়ে যায়। তখন রক্ত কোথা থেকে কোথায় যায়? অলিন্দ থেকে নিলয়ে যায়। এবার অলিন্দ থেকে রক্তটা তো নিলয়ে আসলো, মানে নিচে আসলো, আবার যেন উল্টো ঘুরে যেতে না পারে সেজন্য অলিন্দ আর নিলয় সংযোগস্থলে যে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকাগুলো আছে এগুলো বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি প্রথম হৃদধ্বনি বা লাভ। তাহলে কি লিখবো? যখন অলিন্দ সংকুচিত হয় তখন রক্ত অলিন্দ থেকে নিলয়ে যায়, এরপরে রক্ত যাতে আবার ফিরে আসতে না পারে, রক্ত যাতে আবার ফিরে আসতে না পারে অলিন্দে, তাই দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায়। দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কি হয়? বন্ধ হয়ে যায়। একে বলে প্রথম হৃদধ্বনি বা লাভ। সিমিলারলি আমরা যদি এখন নিলয় থেকে আবার রক্তটাকে বাইরে পাঠিয়ে দিই, নিলয় থেকে যদি রক্তটাকে মহাধমনির মধ্যে দিয়ে সারা দেহে ছড়িয়ে দিই আর ফুসফুসীয় ধমনির মধ্যে দিয়ে ফুসফুসে ছড়িয়ে দিই, তাহলে সেই সময় আমরা চাইবো যে নিলয় যখন সংকুচিত হবে, যখন রক্তটা নিলয় থেকে বাইরে বেরিয়ে গেল, তখন যাতে আবার ঘুরে না আসে। ঠিক সেই জন্য নিলয়ের সঙ্গে মহাধমনী আর ফুসফুসীয় ধমনীর যে সংযোগস্থল থাকে, অর্থাৎ আমরা বলতে চাইছি যে অ্যাওর্টিক কপাটিকা আর পালমোনারি কপাটিকা যে থাকে সেগুলো বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় হৃদধ্বনি তৈরি হয় বা ডাব তৈরি হয়। তাহলে সেটাই লিখব, নিলয় থেকে রক্ত মহাধমনী ও ফুসফুসীয় ধমনী, মহাধমনী ও ফুসফুসীয় ধমনীতে যাওয়ার পর যাতে ফিরে আসতে না পারে, তাই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দু ধরনের হয়, আমরা একটু আগেই পড়লাম। একটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দু ধরনের হয়, আমরা একটু আগেই পড়লাম। একটা হচ্ছে পালমোনারি, আরেকটা হচ্ছে অ্যাওর্টিক। পালমোনারি আরেকটা হচ্ছে অ্যাওর্টিক। তাহলে পালমোনারি ও অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে যায়। পালমোনারি ও অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে যায়, যার ফলে ডাব শব্দ শোনা যায় বা দ্বিতীয় হৃদধ্বনি শোনা যায়। দ্বিতীয়
হৃদধ্বনি শোনা যায়। বলেও দিলাম, লিখেও দিলাম। ওকে, এখনো অবধি তোমরা যদি এই টপিকটিকে ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমরা এই ভিডিওটিকে লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে করে তোমাদের সঙ্গে সঙ্গে পুরো বাংলার ছেলেমেয়েরাও ভালো করে পড়তে পারে। নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা, স্ট্রোক ভলিউম অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। স্ট্রোক ভলিউম মানে হচ্ছে একবার যদি হার্টবিট হয়, একবার যদি লাভ ডাব হয়, মানে একবার অলিন্দ সংকুচিত হলো, তারপরে নিলয় সংকুচিত হলো এবং পুরো রক্তটা মহাধমনী দিয়ে পুরো বডিতে ছড়িয়ে গেল আর ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে গেল। তাহলে একবার যদি সেটা হয়, তার ফলে যে পরিমাণ রক্ত নিলয় থেকে পুরো বডিতে ছড়িয়ে যায় অথবা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি স্ট্রোক ভলিউম। তাহলে কি লিখব? হৃৎপিণ্ডে একবার পূর্ণ হৃদচক্রের দরুন, মানে একবার যদি ফুল কার্ডিয়াক সাইকেল হয় হৃদচক্রের দরুন, যে কোনো একটা দিয়ে বলবো, ঠিক আছে? যে পরিমাণ রক্ত নিলয় থেকে পুরো দেহে ছড়িয়ে পড়ে, মহাধমনীর কথা যদি বলি তাহলে নিলয় থেকে পুরো দেহে ছড়িয়ে পড়ে, তাকে স্ট্রোক ভলিউম, তাকে কি বলে? স্ট্রোক ভলিউম বলে। ঠিক আছে, সংখ্যা কত বলছে? একবার ডাইরেক্টলি লিখি, স্ট্রোক ভলিউম কত? 72 নয় 70 ml পার বিট, মানে একবার হার্টবিট হলে 70 ml রক্ত পাম্প হয়। এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। আর কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট আমরা সাধারণত মিনিট দিয়ে পরিমাপ করি, যে এক মিনিটে কত পরিমাণ রক্ত নিলয় পাম্প করলো। তাহলে সেটাও আমরা লিখি যে এক মিনিটে যে পরিমাণ রক্ত, খুব সোজা ভাষায় লিখছি, এক মিনিটে যে পরিমাণ রক্ত হৃৎপিণ্ড পাম্প করে, ব্যাস সোজা ভাষায় লিখব, হৃৎপিণ্ড পাম্প করে। তাহলে আমরা জানি যে এক মিনিটে মানুষের হার্ট 72 বার প্রায় বিট করে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। তাহলে এখানে লিখছি এক মিনিটে মানুষের হার্ট বা হৃৎপিণ্ড 72 বার স্পন্দিত হয়। 72 বার কি হয়? স্পন্দিত হয়, তাই তো? তাহলে এক মিনিটে যদি 72 বার হার্ট বিট হয় আর প্রত্যেকবার বিট করলে যদি 70 ml রক্ত পাম্প হয়, তাহলে এক মিনিটে যদি আমাদেরকে বের করতে হয় কত পরিমাণ রক্ত পাম্প হচ্ছে, তাহলে আমরা কি করব? অর্থাৎ কার্ডিয়াক আউটপুটের মিনিট পরিমাণ, মানে এক মিনিটে কতটা রক্ত যাচ্ছে, কার্ডিয়াক আউটপুটের মিনিট পরিমাণ কত দেখব আমরা? একবার বিট করলে 70 ml রক্ত, এক মিনিটে আমাদের হার্ট 72 বার বিট করে, তাহলে এক মিনিটে কত পরিমাণ রক্ত উৎপাদিত হবে বলছি, মানে পাম্প হবে 72 আর 0, তাহলে এখানে একটা 0 বসালাম, আর 7 2 14, 4 হাতে 1, 7 7 49 আর একটা 50, তাহলে 5040 ml বা অলমোস্ট যেটাকে আমরা বলতে পারি 5 লিটার।
তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি কার্ডিয়াক আউটপুটের মিনিট পরিমাণ কত, বলবো 5 লিটার। ঠিক আছে, চলো এবার কি আছে, ইসিজি। ইসিজি তো খুবই সোজা, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি মানে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ সম্বন্ধে একটা জিনিস বলে নেওয়া ভালো, যে গ্রাফটা আমরা পাই না ইসিজি করার পরে, সেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর যে মেশিনটা দিয়ে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রামটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো ডাক্তার যদি তোমাকে বলে যে ইসিজি করিয়ে নিয়ে আসুন, তার মানে ও বলতে চাইছে যে ইসিজি মেশিনটার সাহায্য নিন এবং একটা হার্টের যে বিট হচ্ছে সেটার একটা ছবি তুলে আনুন। তাহলে ইসিজি এর আমরা একটা এখানে সহজ ছবি দেখি কি হয়, খুব সোজা, খুব সোজা, দেখো কিছুই নেই। বলছে যে এসএ নোড থেকে আমাদের প্রথম সিগন্যাল দেওয়া শুরু হলো এবং যখন আমাদের সিগন্যাল দেওয়া শুরু হবে তখন থেকে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রামটা শুরু হবে। তো এসএ নোড থেকে প্রথম সিগন্যাল কোথায় যায়, আমরা বলছিলাম এসএ নোড থেকে প্রথম সিগন্যাল যায় বাম অলিন্দ এবং অ্যাট্রিয়াম মানে হচ্ছে কি অলিন্দ, এবং ডান অলিন্দ। ডান অলিন্দ আর বাম অলিন্দে যখন সিগন্যালটা যায় তখন ডান অলিন্দ আর বাম অলিন্দের কি হয়, ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন আমরা নার্ভাস সিস্টেমে গিয়ে পড়বো, মানে এখানকার যে সেল আছে সেই সেলগুলোর ভেতরে এবং বাইরে আয়নের একটা চেঞ্জ দেখা যায়, যেটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। ঠিক আছে, আয়ন সাম্যতার একটা চেঞ্জ দেখা যায়, ডিপোলারাইজেশন। তাহলে এসএ নোড থেকে প্রথমবার সিগন্যাল চলে গেল ডান অলিন্দে এবং বাম অলিন্দে, তাহলে অলিন্দের কি হলো, ডিপোলারাইজেশন হলো। তাহলে অলিন্দের ডিপোলারাইজেশন যখন হয় তখন কি হয়, অলিন্দ সংকুচিত হয়, মানে অলিন্দের সিস্টোল হয়। তাই জন্য এখানে লেখা আছে যে প্রথমে আমরা কি করি, অ্যাট্রিয়ার সিস্টোল করি, মানে অলিন্দ সংকুচিত করি, অলিন্দের ডিপোলারাইজেশন হয়। সেটা যদি হয় সেটাকে আমরা পি ওয়েভ দিয়ে বুঝি, এটাকে বলা হয় পি ওয়েভ। যখন অলিন্দ সংকুচিত হয়ে গেল তারপরে রক্তটা যখন নিচে চলে আসলো, সিগন্যালটা কোথায় চলে আসলো, এরপরে এসএ নোড থেকে এভি নোডের কাছে এবং এভি নোড থেকে মাঝখানে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি বান্ডেল অফ হিজ। তাহলে যখন সিগন্যালটা এসএ নোড থেকে এভি নোড হয়ে বান্ডেল অফ হিজে চলে আসলো তখন নিলয়গুলো ততক্ষণে রক্ত দ্বারা ভর্তি হয়ে গিয়েছে। তাহলে এবার নিলয়ের কাছে সংকেত যাচ্ছে যে ভাই তুই সংকুচিত হ, তার মানে নিলয়ের ডিপোলারাইজেশন হচ্ছে। সেটাকে আমরা যে সংকেতটা দিয়ে বোঝাই সেটা হচ্ছে কিউআরএস। কিউআরএস এটা দিয়ে আমরা বোঝাই যে ভেন্ট্রিকিউলার সিস্টোল, মানে নিলয়ের সংকোচন হচ্ছে। কি হচ্ছে, নিলয়ের সংকোচন। খুব সোজা, কিচ্ছু নেই, নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন, এবং যখনই সংকোচন হবে সেটাকে আমরা বলবো ডিপোলারাইজেশন হচ্ছে, সেটাকে আমরা কিউআরএস দিয়ে বোঝাই। এবং লাস্টে যখন নিলয়ের সংকোচন হয়ে গেল তখন নিলয়গুলো ধীরে ধীরে কি করছে, রিল্যাক্স করছে। রিল্যাক্স করা মানে কি, আবার আগের অবস্থায় ফিরে আসা, মানে রিপোলারাইজেশন। একটা হয় ডিপোলারাইজেশন মানে চেঞ্জ, একটা হয় রিপোলারাইজেশন মানে আগের অবস্থায় ঘুরে আসা। তাহলে যখন রিপোলারাইজেশন হচ্ছে মানে নিলয়গুলো আবার আরাম করছে, রিল্যাক্স করছে, সেটাকে কি বলছে, ডায়াস্টোল। ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল মানে নিলয়ের প্রসারণ। এই যে তিনটে পয়েন্ট বললাম, এই তিনটে পয়েন্ট দিয়েই কিন্তু ইসিজিটাকে মনে রাখবে, বেশি জিনিস পড়তে হবে না। একটা প্রথমে কি, অলিন্দের সংকোচন, তারপরে নিলয়ের সংকোচন, তারপরে নিলয়ের প্রসারণ। প্রথমটাকে আমরা বলবো পি ওয়েভ, তারপরেরটাকে আমরা বলবো কিউআরএস ওয়েভ, তারপরেরটাকে আমরা বলবো টি ওয়েভ, তারপরে শেষ। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেম, এটা এবার গ্রাফ পেপারে দেখাচ্ছে, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ এবং টি ওয়েভ। ওকে, আচ্ছা চলো তাহলে নিউরাল কন্ট্রোল নেক্সট দিন, এর পরের দিনের জায়গায় আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা আমি তোমাদেরকে যে প্রশ্নটা বলছিলাম যে হার্ট কি ব্রেনের কথা শোনে নাকি নিজের ইচ্ছা অনুসারে চলে। এর পরের দিন আমরা এখান থেকে টপিকটা শুরু করব যে হার্টকে নিউরাল কন্ট্রোল কিভাবে চালায়। এখান থেকেই আমাদের নেক্সট ভিডিওর লাস্ট পার্ট আসবে, শেষ পার্ট আসবে এবং দেহতরল ও সংবহন এখানেই শেষ হবে। এরপরে আমরা আবার চলে যাব তোমাদের যে জায়গাটা বহুদিনের দাবি, অর্থাৎ ফটোসিনথেসিস। তোমরা অনেকেই দাবি করছো, অলরেডি এটার একটা ওয়ান শট পিওয়াইকিউ আমরা এসওই বাংলা কম্পিটিটিভে আপলোড করেছি, যেখানে আমি নিটের এসওই বাংলা কম্পিটিটিভে ফটোসিনথেসিসের ডিটেইলড লেকচার উইথ পিওয়াইকিউ করিয়েছি। তোমাদের
কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট আসছিল যে ফটোসিনথেসিসের পরের পার্টটা স্যার করিয়ে দিন, ফটোসিনথেসিসের পরের পার্টটা করিয়ে দিন। অবশ্যই এখান থেকে আমরা নেক্সট দিন দেহতরল এবং সংবহনটা কন্টিনিউ করব, সেটাকে শেষ করব। তারপরে আমরা তোমাদের দাবি অনুসারে ফটোসিনথেসিসের পরের পার্টটা নিয়ে চলে আসব। ততক্ষণে দেখতে থাকো এসওই বাংলা। I am your own biology educator Shahil Islam and you are watching SOE Bangla. It's going to be continue series যেখানে আমরা শুরু করব নিউরাল কন্ট্রোল অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ, দেখতে থাকো এসওই বাংলা। এখনও যদি এসওই বাংলা কম্পিটিটিভকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আশা করি এসওই বাংলা তো তোমরা সকলেই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করোই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।